শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙছে বিক্ষুব্ধরা। সকাল থেকে এই বাড়ির সামনে ভিড় করেছেন উৎসুক জনতা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, জানাবেন যে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ বাড়ির কোনো অংশ কি আর অবশিষ্ট বা দাঁড়িয়ে আছে কিনা? এই ধ্বংসাবশেষ কোথায় যাবে, কি পরিণতি হবে? শাফিন, এখন পর্যন্ত শেখ মুজিবের বাড়ির 2/3 ভাঙা হয়েছে এবং আমরা দেখছিলাম যে দুপুর অর্থাৎ 12টার মধ্যেই কিন্তু এই 2/3 ভাঙার কাজটি মূলত শেষ হয়ে গেছে। যদিও ভারী যে যন্ত্র দিয়ে বাড়ির ভাঙার কাজটি চলছিল সেই ভারী যন্ত্রটি সরে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে এই বাড়িটির ভেতরে প্রবেশ করছেন এবং তারা যে যাই দিয়ে পারছেন সেটি দিয়েই কিন্তু মূলত এই বাড়ির অবশিষ্ট যে অংশ দাঁড়িয়ে আছে সেই অংশ ভাঙার চেষ্টা করছেন। এবং এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছেন, স্লোগানে তারা জানান দিচ্ছেন আওয়ামী লীগের বিগত 15 বছরের যে ফ্যাসিবাদী আচরণ এবং তাদের যে স্বৈরাচারী মনোভাব ছিল এবং সেই মনোভাবের কারণে তারা যে মানুষের প্রতি যে পরিমাণ অত্যাচার করেছে, খুন এবং গুমের সঙ্গে তারা জড়িত ছিল, তার প্রতিবাদ হিসেবেই কিন্তু তারা বলছেন যে তাদের শেষ চিহ্নটুকুও গুঁড়িয়ে দেওয়া হবে এবং শেষ চিহ্নটুকু গুঁড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কেউই এই জায়গাটির দিকে যাবেন না। আপনি জানতে চেয়েছিলেন যে বাড়ির জিনিসপত্রগুলো মূলত কোথায় যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই স্মৃতিচিহ্ন হিসাবে এখান থেকে ইট, কাঠের টুকরো বা অন্যান্য যেসব সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু কিছু ছিন্নমূল এবং টোকাই শ্রেণীর লোকজনও এখানে আছে, তারাও আমরা দেখেছি যে অনেক জিনিসপত্র তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। তবে মূল বিষয়টি কিন্তু আমরা দেখছি যে অধিকাংশ মানুষ যারা এসেছেন কেউ কেউ বাড়ি ভাঙছেন, আবার উৎসুক জনতার সংখ্যাও কম নেই। উৎসুক জনতাও কিন্তু আমরা দেখছি যে এখানে বেশ আছে। সবাই বলছেন যে কেউ যদি স্বৈরাচারী আচরণ করে এবং ফ্যাসিবাদী আচরণ করে তাদের শেষ পরিণাম কি হয় সেই শিক্ষাটি কিন্তু তারা মূলত স্বৈরাচার সরকারকে দিতে চান এবং তারা স্পষ্ট বার্তা দিচ্ছেন আমাদেরকে। তারা বলছেন পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক দল তারা যদি ফ্যাসিবাদ বা স্বৈরাচারী বন্দোবস্ত কায়েম করে তাহলে তাদের পরিণতিও যে এমন হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু বারবার তারা সতর্কবার্তা উচ্চারণ করছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে গতকাল রাত 8টার দিকে এই বাড়ি ভাঙার কাজ মূলত শুরু হয় এবং সেটি কিন্তু গতকাল সারা রাত চলার পরে আজকে সকাল থেকেও সেই কাজটি চলছিল। যদিও এই মুহূর্তে ভারী কোনো যন্ত্রপাতি দিয়ে এই বাড়িটি ভাঙার কাজ চলছে না, তবে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আছে তারাই কিন্তু বাড়ি ভাঙার কাজে অংশগ্রহণ করছে। কেউ বাড়ির ভেতরে এখন পর্যন্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং অন্যান্য যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুড়িয়ে দিচ্ছে। এখানে যারা আছেন তারা বলছেন যে এই বাড়িটি পুরোপুরি ধুলোর সঙ্গে মিশে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান ছাড়বেন না। এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে সব শেষ। শাফিন। রাহাত, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে এ বিষয়ে জানব। এদিকে নোয়াখালী, বরিশাল, ভোলা ও খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করছে বিক্ষুব্ধরা। বিস্তারিত জানাতে নোয়াখালীতে আছেন নাসিম শুভ, বরিশালে ফিরদাউস সোহাগ, ভোলা ইমতিয়াজুর রহমান এবং খুলনায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে শুভ আছেন। শুভ, জানাবেন যে কোম্পানিগঞ্জে তো ওবায়দুল কাদেরের বাড়ি, সেখানে হামলা হয়েছে কিনা, কি পরিস্থিতি? শাফিন, গতকাল রাতে কিন্তু পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণ দেওয়ার যে ঘোষণা এবং পরবর্তীতে ভাষণ দেওয়াকে ঘিরে ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে ওবায়দুল কাদেরের যে পৈতৃক বাড়ি রয়েছে, যেখানে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সমালোচিত মেয়র আব্দুল কাদের মির্জা থাকতেন, সেই বাড়িতে ভাঙচুরের ঘোষণা দেয় এবং আজ দুপুরের পরে কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িতে ভাঙচুর চালায় এবং এই বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরে জড়িত আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন আসলে শেখ হাসিনার যে স্বৈরাচার হয়ে ওঠা তার পিছনে ওবায়দুল কাদেরেরও সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এবং তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, আব্দুল কাদের মির্জা, তার ছেলে তাসিক মির্জা সহ যারা রয়েছেন, তাদের অত্যাচারে এই অঞ্চলের মানুষ আসলে মুখ বুজিয়ে যে কথা বলার মতো সাহস করতো না এবং দীর্ঘদিন থেকে যে জমে থাকা ক্ষোভ, যেই
সেই জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই ভাঙচুর। এই বাড়িতে 5ই আগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পরপরে কিন্তু প্রথম দফায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এবং তার পরপরে কিন্তু মির্জা কাদেরের কয়েকজন পরিচিত লোক এই বাড়িতে আবারও সংস্কার চালিয়েছিল এবং যে ভাঙা দরজা জানালাগুলো সেগুলো কিন্তু একবার ঠিক করেছিল। তো গতকাল রাতে ছাত্র জনতার ঘোষণার পর আজ দুপুরের পরপরে কিন্তু এই বাড়িতে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও ভাঙচুর চালায় এবং বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগেরও আগুন জ্বালিয়ে দেয় এবং বেশ কিছু তাদের বাড়িতে থাকা আসবাবপত্র পুড়িয়ে দেয়। আমরা কথা বলেছি ছাত্র জনতার সাথে, তারা জানিয়েছেন, যারা এখানে আছেন তারা জানিয়েছেন ভবিষ্যতে যাতে কোনো রাজনৈতিক দল যাতে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এবং তাদের ভিতরে যাতে স্বৈরাচারী মনোভাব না তৈরি হয়, সেজন্যই কিন্তু এটি তার জন্য একটি সংকেত বলে ছাত্র জনতা যারা রয়েছেন তারা জানিয়েছেন। তো নোয়াখালীর যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা জানিয়েছেন ওবায়দুল কাদেরের এই বাড়ি ভাঙচুরের পরপরে কিন্তু তারা নোয়াখালীর যেই আলোচিত সংসদ সদস্য, নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী রয়েছেন, তার বাড়িতেও আজকে ভাঙচুর ও হামলা চালাবেন এবং সেই লক্ষ্যে নোয়াখালীর খবর জানবো আপনার কাছে। আমরা একটু বরিশালে যেতে চাই। ফিরদাউস সোহাগ আছেন। ফিরদাউস, জানাবেন যে বরিশালে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা কি ধরনের ভাঙচুর করেছে এবং পরবর্তীতে তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন যে এই ধরনের কার্যক্রমের পরবর্তীতে আসলে তাদের কর্মসূচি কি হতে পারে? শাফিন, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশালের সাবেক মেয়র শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহ, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, সেই তাদের যে বাড়ি, সেই পৈতৃক বাসভবন, সেখানেই আমি এখন দাঁড়িয়ে। পেছনেই দেখা যাচ্ছে যে বাড়িটি যেভাবে ভাঙচুর করা হয়েছে, সেই বর্তমানে সেখান থেকে ঘটনার প্রায় 15 ঘন্টা পরেও কিন্তু এখনও এই মুহূর্তেও কিন্তু আমি দেখেছি যে বাড়ির ভেতর থেকে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছিল। আমি দোতলা ভবনের দোতলায় উঠেছিলাম কিছুক্ষণ আগে। এই বাড়িটিতে, দোতলা ভবনটিতে কমপক্ষে 10 থেকে 12টি রুম রয়েছে, ছোট এবং বড় মিলিয়ে। প্রত্যেকটি রুমের ভেতরে কিন্তু কালো ধোঁয়া আমি দেখেছি। ভেতরটি পুড়ে কালো হয়ে আছে, এমন কোনো জিনিস নেই যেগুলো নষ্ট হয়নি। আর বুলডোজার দিয়ে কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে সম্মুখের ভাগটে। ভেতরে 3টি গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু 3টি গাড়ি কিন্তু 5ই আগস্টের রাতেই কিন্তু পোড়ানো হয়েছে। এটি কিন্তু দ্বিতীয়বারের মতো এখানে হামলা এবং ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রথম দফায় ঘটেছিল 5ই আগস্টের বিকেলের বেলা, সন্ধ্যার দিকে। আর গতকালকে যেটি হয়েছে রাত 12:30টার দিকে, শেখ হাসিনা যখন ভাষণ শেষ করলো, তারপরে ক্ষুব্ধ হয়ে ওঠে এখানকার স্থানীয় যারা শিক্ষার্থী রয়েছে এবং সাধারণ জনতা রয়েছে, তারা কিন্তু রাত 12:30টার দিকে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে আবুল হাসনাত আবদুল্লাহ এবং শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহর বাসভবনে এসে অগ্নিসংযোগ করে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এর পরবর্তীতে কিন্তু তোফায়েল আহমেদের বাসভবনে, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, তার বাসভবনে যায় নগরীর বগুড়া রোডে, এবং সেখানেও কিন্তু একইভাবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কথা বলেছিলাম যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা দর্শনার্থী রয়েছেন। আজকে কিন্তু দুটো বাড়ি দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিল। এখনও এই মুহূর্তে কিন্তু রাস্তায় অসংখ্য মানুষ কালীবাড়ি রোডে প্রত্যক্ষ করছে, ভাঙাচোরা বাড়িটি দেখছে। এবং তারা কিন্তু যে কথাটি বলছেন যে ভবিষ্যতে আর কেউ যেন এরকমের ফ্যাসিস্ট হতে না পারে, সেই বিষয়টি কিন্তু তাদের ভবিষ্যতে কিন্তু যারা শাসক হবেন এবং বর্তমানে যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু এক ধরনের অনুরোধ জানিয়েছেন। বরিশালে যে বাসভবনের যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতাদের, সর্বশেষ ছিল এতটুকুই আমার হাতে। এবারে খুলনায় যাব। রামিম চৌধুরী আছেন। রামিম, খুলনায় শেখ বাড়ি ব্যতীত অন্য কোন নেতাদের বাড়িতে ভাঙচুর হয়েছে কিনা, এখন কি পরিস্থিতি জানাবেন? শাফিন, আসলে খুলনা নগরীর যে শেরেবাংলা রোড রয়েছে তার ঠিক সেই রোডেই কিন্তু এই যে শেখ বাড়ি অবস্থিত, এবং এই শেখ বাড়ি নামে খ্যাত এই যে বাড়িটি, এটি কিন্তু গতকাল রাতেই ভেঙে ফেলা হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই ভাঙচুর চলছে। এবং আমরা সকাল থেকে কিন্তু এখানে ছিলাম, আমরা দেখছি যে এখানে কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু এখনও পর্যন্ত কমেনি। এর পাশাপাশি আরেক শ্রেণীর মানুষ কিন্তু এখানে আছে যারা এখানে ভাঙচুর এখনও পর্যন্ত চালাচ্ছে এবং এখান থেকে ইট, রড সহ বিভিন্ন জিনিস কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। আপনাকে কিন্তু তথ্য দিয়ে রাখি যে এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি কিন্তু মূলত শেখ হাসিনার যে
চাচাতো ভাই ছিলেন, তারাই কিন্তু এখানে থাকতেন। মূলত শেখ আবু নাসেরের 5 সন্তান তারা কিন্তু এখানে থাকতেন এবং খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল ছিলেন যারা, তারা কিন্তু মূলত এখানে থাকতেন এসে, এবং এই জায়গাটা থেকেই কিন্তু মূলত খুলনার বিভিন্ন রকম যে কার্যক্রম সেটি পরিচালনা করা হতো এবং খুলনার যে মূল রাজনীতি সেই রাজনীতি কিন্তু এখান থেকেই পরিচালনা করা হতো। এখানের যারা এসেছেন তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এই জায়গাটি নিয়ে, কারণ এই জায়গা থেকেই কিন্তু সব ধরনের অপকর্ম থেকে শুরু করে চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছুই নাকি এখান থেকে করা হতো, এমনটাই অভিযোগ করছেন এখানে যারা সাধারণ মানুষ এসেছেন তারা। তো মোটামুটি গতকাল রাত 9টার পর থেকে কিন্তু এখানে ভাঙচুর করা শুরু হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি ভার্চুয়ালি বক্তব্য দিলেন এবং সেই বক্তব্য শোনার পর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিক্ষুব্ধ জনতারা কিন্তু তারা এখানে চলে এসেছিলেন এবং এসে কিন্তু ভাঙচুর শুরু করেছেন এবং তারপরে তারা এখানে যে এখানে এক্সকাভেটর দিয়ে কিন্তু তারা এখানে ভেঙেছেন এবং ভাঙার পরেই যে ধ্বংসস্তূপ এখন আপনি দেখতে পাচ্ছেন, এই ধ্বংসস্তূপের উপরে কিন্তু আবারও সাধারণ মানুষ ভাঙছে এবং ভেঙে ভেঙে কিন্তু এখান থেকে রড, ইট সহ বিভিন্ন জিনিস কিন্তু তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন, আমরা সকাল থেকেই দেখেছি। এবং এই জায়গাটিতে কিন্তু সাধারণ যে উৎসুক জনতা রয়েছেন তাদের যে ভিড় সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এই যে ভাঙা চোরার যে ঘটনা সেটি কিন্তু সকাল থেকেই ঘটছে এবং এখানে সাধারণ মানুষ এসে যারা বলছেন যে মূলত এই যে ঘটনাটি, এই ঘটনাটি কিন্তু বাংলাদেশে যারা পরবর্তীতে রাজনীতিতে আসবেন বা যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন তাদের জন্য শিক্ষণীয় একটি বিষয়, কারণ এই যে ঘটনাটি ঘটেছে সাধারণ মানুষ কিন্তু আর কোনো প্রকার স্বৈরাচারকে জায়গা দেবে না বলে এখানকার মানুষ বলছেন এবং তারা যেটি বলছেন যে মূলত এর পরবর্তীতে যারা সরকার হয়ে ক্ষমতায় আসবেন তারা যেন কোনো লুটপাটের রাজনীতি না করেন, তারা যেন সাধারণ মানুষের হয়ে কাজ করেন, এমন শিক্ষা তাদের এই সব জায়গা থেকে নিতে হবে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে সাফির খুলনা থেকে সবশেষ খবর। রামিম, আপনি সংবাদ সংগ্রহ করবেন, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে খুলনার খবরাখবর জানবো। রাত্রে আমরা দেখছিলাম যে রাজধানীতে